2004 থেকে 2009 রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের অভিনীত সিনেমা তখন মধ্য গগনে। উল্টো দিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল। অফ স্ক্রিন কেমিস্ট্রি এই দুই ব্যক্তিরই, দুই অভিনেত্রীরই দারুণ, এবং তাদের সিনেমা দেখার জন্য কার্যত সিনেমা হলে ভিড় জমত। হুগলি লোকসভা কেন্দ্রে আজ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্রচার করছেন, জনসংযোগ করছেন একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়। আজ আমরা এই চায়ের কাপে চুমুক দিতে দিতেই পৌঁছে যাব লকেট চট্টোপাধ্যায়ের কাছে। তার প্রচার সঙ্গী হব আমরা। ভোটের আবহে দক্ষিণবঙ্গে বেশ খানিকটা তাপমাত্রা কমেছে, সেই তীব্র গরমটা আপাতত নেই। গরম আছে, আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, তবে তীব্র গরমটা নেই। আজ আমরা পৌঁছে যাব লকেট চট্টোপাধ্যায়ের কাছে, সারাদিন থাকবো তার সঙ্গে। ভোটের আবহে তার কি কি কর্মসূচি, তিনি কিভাবে কাটাচ্ছেন দিন, 2024-এ হুগলি লোকসভার ইস্যু কি কি হতে চলেছে, সত্যি কি গত 5 বছরে অনেক কিছু বাকি রয়ে গেছে এই লোকসভা কেন্দ্রে, সেই উত্তর পাওয়ার চেষ্টা করব আমরা। আসুন আমার সঙ্গে। হুগলির শ্মশান ঘাটে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন লকেট চট্টোপাধ্যায়। আজ আমরা লকেট চট্টোপাধ্যায়ের প্রচার সঙ্গী। প্রতিদিনই তিনি মন্দিরে পুজো দেন এবং মন্দিরে পুজো দিয়েই তিনি তার প্রচার শুরু করেন। আমরা জানার চেষ্টা করব সকাল থেকে তার কর্মসূচি কি। আমি একটু দেখাবো, একদম হুটখোলা জিপে তিনি এই মুহূর্তে উঠে পড়েছেন এবং এই যে শ্মশানঘাট অঞ্চল রয়েছে সেখান থেকেই তিনি তার প্রচার শুরু করবেন এবং সারাদিন প্রচুর ব্যস্ততা রয়েছে, জনসংযোগ কর্মসূচি রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আপাতত এই যে অঞ্চল রয়েছে চুঁচুড়ার, সেই অঞ্চলেই ঘুরবেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রাসমণিঘাট পুজো দিয়ে প্রচার শুরু করেছেন লকেট চট্টোপাধ্যায়। সকাল থেকে তার কি কি কর্মসূচি এই মুহূর্তে আমি খবর পেয়েছি। একটা সাংগঠনিক বৈঠকও তিনি এর মধ্যে করে ফেলেছেন। ঘড়ির কাঁটায় কিন্তু বেশিক্ষণ হয়নি, 10টা বাজে বৈঠক করে তারপরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। ভোটের আবহে একটু তাপমাত্রা কমেছে, একটু হয়তো হালকা কষ্ট, অনেকটা কম, কিন্তু সেই আবহে সকাল থেকে দিনটা শুরু হয় কিভাবে? সকাল থেকে দিন বৈঠক দিয়ে শুরু হয় আর বৈঠক দিয়ে শেষ হয়। জয় শ্রীরাম। ব্যাস সকাল খাওয়া দাওয়ার মানে মেনুতে কি থাকে? হয়নি, 1 কাপ চা খেয়ে এসেছি আজকে, হয়নি এখনো। কিন্তু শরীর সুস্থ রাখা তো এই মুহূর্তে খুব, শরীর ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি, ওপরওয়ালা দেখছে, শক্তি ওপরওয়ালার কাছ থেকে। জয় শ্রীরাম। এমনি সময় ব্রেকফাস্টের মেনুতে কি থাকে? সারা ভোট আমি খাচ্ছিলাম ভোটের দিন মুড়ি জল খেয়ে বেরোই, মুড়ি বাতাসা জল, দই মুড়ি। জয় শ্রীরাম, কিন্তু আজকে খাওয়া হয়নি। আচ্ছা, এমনি কি চা না কফি, কোনটা পছন্দ? চাই, চা। সকাল থেকে সাংগঠনিক বৈঠক, মানে 10টাও বাজেনি, বৈঠক শুরু করেছেন, বৈঠক করেও ফেলেছেন। এভাবেই কি চলছে? মানে এভাবেই চলছে, আরো বাড়বে। লকেট দি, আমি একটা জিনিস জানতে চাইবো যে স্ট্র্যাটেজি কি হবে মানে হুগলি লোকসভা কেন্দ্রে? স্ট্র্যাটেজি কি আছে? মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থাকা, মানুষের বিপদে আপদে থাকা। আনন্দে তো সবাই থাকে, বিপদে কজন লোক থাকে সেটাই আসল, সেটাই মানুষ দেখে মাপে। বিপদে আপদে থাকা, এটাই স্ট্র্যাটেজি বলে কি থাকবে? দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, মহিলাদের অসুরক্ষা তার বিরুদ্ধে লড়াই চলছে, আর তোলাবাজি সিন্ডিকেটবাজির বিরুদ্ধে লড়াই চলছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি যদি জিজ্ঞেস করি লকেট চট্টোপাধ্যায় ব্যক্তি হিসেবে কেমন, মানে সাধারণ মানুষ কিন্তু খুব জানতে চায় রাজনীতির কচকচানি বাদ দিয়ে যে লকেট চট্টোপাধ্যায় ব্যক্তি হিসেবে কেমন। সাধারণ মানুষ বিচার করবে, আমি কি করে বলবো? আমি তো সব ভালোই বলবো। মানে আমি বলছি, মানে তুমি নিজেকে কিভাবে ডেসক্রাইব করবে সাধারণ মানুষের কাছে? সিম্পল, যেরকম ছিলাম সেরকমই থাকতে চাই। একদম মানে মাটি থেকে উঠে আসা লকেট চট্টোপাধ্যায়। একদম সেটাই থাকতে চাই। হুগলি একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, পুরোটা কভার আপ। জয় শ্রীরাম। চেষ্টা করছি কভার করার যতটা পারছি। জয় শ্রীরাম। কিন্তু আমি আস্তে আস্তে যেটা দেখলাম যে রচনা ব্যানার্জি তোমার প্রতিদ্বন্দ্বী, এক সময় তো স্ক্রিন শেয়ার করেছে, অফ স্ক্রিনে তিনিও বলছেন খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু দেওয়ান লিখন যদি দেখি বা তার মানে আমি কিছুদিন আগে তারও প্রচার সঙ্গী ছিলাম, সাধারণ মানুষের যে ব্র্যান্ড দিদি নাম্বার 1, ওইটা কি কোথাও ফ্যাক্টর হয়?
এখানকার মানুষ সবাই অ্যালার্ট রাজনীতি সম্পর্কে। আগে মানুষ খেয়ে পড়ে বাঁচবে, তারপর মানুষ টিভি দেখবে। আগে তো খেতে হবে, তার অধিকার তো বুঝে নিতে হবে। বাড়ি নেই, ঘর নেই, জল নেই, টাকা নেই, রেশন নেই, তো মানুষ টিভিটা কোত্থেকে দেখবে? তারপর তাকে টিভিটা দেখে এন্টারটেনমেন্ট। মানুষ যখন বাঁচবে তখনই তো এন্টারটেনমেন্ট। হুগলির মানুষ খুব পরিণত মানুষ। এই হুগলির মানুষ কিছু জয় সময় শ্রীরাম। বিরোধীরা বলছে যে আপনাকে নাকি কোভিডের সময় দেখাই যায়নি। জয় শ্রীরাম। বিরোধীরা তো বলবেই, বিরোধী তো প্রচার নানা রকম ভাবেই করবে। আমি সাংসদ ছিলাম, সেই জন্য এসে যায় না। মানুষ জানে আমি ছিলাম, এবং আমি যেভাবে 1 কোটি টাকা দেওয়া ডিএমকে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, যেভাবে আমি সাহায্য করেছি, পাশে থেকেছি, মানুষ জানে। এদের কথা কিছু আছে। কেউ কেউ বলছে লকেট শ্রীরাম। চট্টোপাধ্যায় নাকি ডুমুরের ফুল, আবার ভোট হয়ে গেলে ডুমুরের ফুল হয়ে যাবে। সেটা দেখা যাবে। অন্য প্রার্থী তো আরো অবস্থা খারাপ। ডুমুরের ফুল। জয় শ্রীরাম। মানে আপনি বলছেন যে তিনি যদি জিতে আসেন তাকে আর দেখাই যাবে না, তাই? ও তো এখনই বলছেন তো আমার সময় নেই। জয় শ্রীরাম। বোম ব্লাস্টিং হয়েছে, এখনই বলছে আমার ওইসব বোম কোত্থেকে এলো, কেন এলো, ওইসব দেখার আমার সময় নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু এই ব্র্যান্ড ভ্যালু, এটা কি মনে হচ্ছে যে এই ভোটে ইউএস ব্র্যান্ড কি, বিশের ব্র্যান্ড? রাজনীতি ভীষণ কড়া, মানুষ একদম কড়াই গন্ডায় বুঝে নেয়। ওইসব আমি তো দেখছি, আমি তো শুটিং থেকে এসছি, এসব থেকে এসছি, কিচ্ছু থাকে না। কিন্তু রাজনীতিতে আপনি অনেকটা সিনিয়র। বললাম কিছু থাকে না, যে বড় বিরাট বড় অভিনেত্রী সবাই হোক, মানুষ বুঝে নেয়, কাজ মানুষ বুঝে নেবে, কোনো নো কম্প্রোমাইজ মানুষের। আর রাজনীতিতে আসতে গেলেও কি পড়াশোনার প্রয়োজন, কি মনে হয়? জয় শ্রীরাম। নিশ্চয়ই দরকার আছে। না জানলে আপনি বোঝাবেন কি করে সব কিছু মানুষকে? কত রকমের মানুষ থাকে বলুন তো, তাদেরকে তাদের মতো করে বোঝানোর জন্য তো একটু স্টাডি করতে হবে। মানে সেটা একসাথে শুটিং করে রাজনীতি করে দুটো একসঙ্গে চলা যাবে না, তাই? 24 আওয়ার্স জব, কোনোভাবে হবে না। সবকিছু ছেড়ে যেতে হয়। দেখছেন তো আমাকে, সবকিছু চেঞ্জই হয়ে গেছে। জয় শ্রীরাম। সেই 2004 সালের ত্যাগ সিনেমার মতো এই যে সিনেমাকে সত্যি ত্যাগ করলেন, মিস করেন নিশ্চয়ই স্ক্রিনটাকে? মিস করি না, একদম miss করি না। রাজনীতিতে মানুষের সঙ্গে ভালো আছে। কিন্তু ওটা তো একটা ঝাঁ চকচকে জগৎ। লকেট চট্টোপাধ্যায়কে ঝাঁ চকচকে জগতে দেখতে লোকে পছন্দ করত। সেখান থেকে রোদ, ঝড়, জল, বৃষ্টি, সাধারণ মানুষ, কোথাও মনে হয় না যে মানে না ছাড়লেই হতো? মানুষের হৃদয়ে থাকতে ভালো লাগে, মানুষের ভালোবাসায় সবকিছু ভুলে গেছি। এত মানুষের ভালোবাসা পেয়েছি। আমরা থাকবো, আমরা ঠিক এইভাবেই থাকবো প্রচার সঙ্গী হিসেবে। আমরা আবারও পরবর্তী সময়ে কথা বলবো লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রথমার্ধের যে প্রচার চুঁচুড়ার বিভিন্ন জায়গায়, সেই প্রচার আপাতত শেষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাপাসডাঙ্গা 3 নম্বর গেট চুঁচুড়ার, এবং সেখানে এই যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ে এসছেন লকেট চট্টোপাধ্যায়। আবারও বেশ খানিকটা কর্মী সমর্থকদের সাথে কথা বলবেন। আজকের এর পরবর্তী কর্মসূচি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন, কোথায় যাবেন, জনসংযোগ করবেন সেইটা নিয়ে কথা বলবেন। এবং এই প্রচার কর্মসূচির মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠক সারছেন। আমরাও তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, আসুন আমার সঙ্গে। প্রথমার্ধর যে প্রচার, সেই প্রচারের পরে আমরা দেখলাম যে পার্টি অফিসে বসে দীর্ঘক্ষণ কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শুধুমাত্র আলোচনা নয়, স্ট্র্যাটেজি ঠিক করা, কারণ একদম দোরগোড়ায় ভোট। এরপরে তারা কি করবেন, অর্থাৎ কর্মসূচি কী হবে, কীভাবে জনসংযোগ তারা আরও বাড়াবেন, ভোটের দিন কীভাবে কাজ করবেন, সেই সমস্ত কিছু দফায় দফায় সেই সাংগঠনিক বৈঠক করলেন। দ্বিতীয়ার্ধের যে প্রচার, সেই প্রচার শুরু হবে। আমরা এই মুহূর্তে ধনিয়াখালীতে রয়েছি। কিছুক্ষণের মধ্যে লকেট চট্টোপাধ্যায় তিনি আসবেন এবং
আবারও হুড খোলা জিপে তিনি জনসংযোগ কর্মসূচি করবেন। তবে তার আগে আমরা একটু সাধারণ মানুষের কাছ থেকে জেনে নিই যে এই লোকসভা কেন্দ্রে অসুবিধা কি কি পেয়েছেন গত 5 বছরে, কি পাননি, তাদের কি দাবি, অর্থাৎ তারা কি চান সাংসদের থেকে। চলুন আমার সঙ্গে চলুন জেনে নিই তারা কি চাইছেন। আমরা নিশ্চয়ই চাইব সবার মানে সুযোগ সুবিধাগুলো আসুক, এবং আমরা যেমন বয়স্ক আছি আমাদের বয়স্ক ভাতাগুলো আসুক। আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু পাইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আবেদন নিবেদনের পর্যায়েই আছে। হ্যাঁ, আমরা স্বাভাবিক জীবন, সুস্থ জীবন চাই, এটাই স্বাভাবিক। এখানে তো দেখতে পাচ্ছি একটা মেন ব্যাপারটা হচ্ছে চাকরি সমস্যাটা বিশাল একদম। লক্ষ্মী ভাণ্ডার ওটাও পাচ্ছে, ওরা বাড়ি দিচ্ছে আবার সরকার এই দিতে সব ঠিকই আছে, কিন্তু একটাই সবচেয়ে মেন প্রবলেমটা হয়ে গেছে চাকরিটাই সমস্যা হচ্ছে বিশাল। রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে আগের চেয়ে। গ্রামের ভেতর গ্রামীণ যে উন্নয়নের যেটা মূল হাতিয়ার সেটা হচ্ছে গ্রামীণ রাস্তা, সমস্তটাই ঢালাই হয়ে গেছে। মেন রাস্তাগুলো পাকা হয়ে গেছে, পানি জল বাড়ি সব মানে আরম্ভ হয়ে গেছে। সেলিব্রিটি হিসেবে যেটা হয় আর কি, যেখানে যাচ্ছে সেখানে মানুষের ভিড় উপচে পড়ছে। এবার সেটা কতটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে এইটা হচ্ছে মেন কথা। আমাদের সমস্যা কিছু নেই, সমস্যা আমাদের যে বিধায়ক আছে তিনি ভালো কাজ করছে। তারপরে আপনার আমাদের যে আগে সাংসদ ছিলেন, হ্যাঁ উনিও ভালো কাজ করছে। আমরা তো খেটে খাই, কাজকর্ম করে খাই, সব ভাতাস কোনো সুবিধা সরকারের সুবিধা নিও না, পাইও না। আমরা চাই আমাদের ধনেখালির উন্নয়ন হোক, রাস্তাঘাট ভালো থাকুক, যেগুলো বাকি আছে হোক। হ্যাঁ, এই যে সজল ধারা কিছু বাকি আছে সেগুলো কমপ্লিট হোক, মানুষ উপকার পাক। স্বচ্ছ বিধানসভা, স্বচ্ছ মানে বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ, দুর্নীতি নেই, সেই জিনিসটা আমরা চাই। আজকে আমার মাটা বৃদ্ধ মা আমার, ঠিক আছে, একটা ঘর পায় না, আজকে একটা কুড়ে ঘরে বাস করছে, তা টিনের চাল দেয়াল খসে খসে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো এখানে যারা মানে যে সরকার থাকে তাদের দায়িত্বের মধ্যে পড়ে দেয় যে একটা ঘর দেওয়া হোক বা সেই সব কোনো কাজ নেই। এবার সংসারটাও চালানোর মানে এখন অসম্ভব হয়ে যাচ্ছে, যা অবস্থার মধ্যে পড়ে আছে। আজকে যে চাকরি, আমরা তো আর চাকরি পাবো না, পড়াশোনা অতটা করিনি। আমাদের যে কোনো একটা ধরুন কারখানা যদি শিল্প কিছু হতো তাহলে আমরা ওখানে একটা কাজ করতাম, বা কোনো একটা চায়ের দোকান করেও আমরা বসে খেতে পারতাম। আমি একটা দোকান করা মানে কি আমার সঙ্গে দুটো ছেলেও কাজ পেতো, তারও একটা সংসারটা চলতো। এই সব জিনিসগুলো থেকে পুরো আমরা এখন বলছি। বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি মাথায় করে নিয়েও এখনো পর্যন্ত মাথায় ছাতা দেখলাম না। কর্মী সমর্থকদের মাঝে তিনি এসে দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন একদম দ্বিতীয়ার্ধে প্রচার শুরু করবেন বলে। ছাতা কোথায়? কারুর ছাতা নেই, একটা ছাতাতে কজন থাকবো? ঠিক আছে, চলছে। রোদ ঝড় জল বৃষ্টি যেভাবেই হোক প্রচারটা এখন নিশ্চয়ই প্রচার প্রায়োরিটি। এবং প্রচুর কর্মী সমর্থক তারাও রয়েছেন। হুগলিবাসী পরিবার হয়ে গিয়েছে। একদমই তাদের পরিবার, তাদের আশীর্বাদ মাথায় আছে। একটা জিনিস জানতে চাইবো যে গত 5 বছরে যদি বলি লকেট চট্টোপাধ্যায় কী করেছেন এবং কী কাজ অসম্পূর্ণ রয়েছে যেটা আগামী 5 বছর করতে চান। দেখুন, কাজ তো বলতে এমপি ল্যাডের যেটা কাজ থাকে সেটা তো নিয়ে তো বলে লাভ নেই। সেটা যেটা এসছে 17,62,00,000 টাকা ছিল, ওটা তো সবটাই খরচা হয়ে গেছে। মানুষের জন্য, প্রতিবন্ধীদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য অনেক কিছু করেছি। তারপরে রেলের প্রচুর কাজ আমি রিকোয়েস্ট করে যারা রিকোয়েস্ট করেছে সেগুলো একটা বিশাল কাজ হয়েছে। ব্যান্ডেলে একটা বড় 3,5-4 হাজার কোটি টাকার কাজ হয়েছে। সবচেয়ে বড় যেটা বাদ হয়ে গেছে যেটা হচ্ছে শিল্প। সিঙ্গুরে কারখানা চলে গিয়েছে, আমাদের যারা বাইরে সবাই চলে গেছে, এখানকার যারা ভূমিপুত্র রয়েছেন তারা বাইরে চলে গেছেন কাজে, তো তাদেরকে ফিরিয়ে আনা আমাদের একটা দায়িত্ব। এবং এখানে যারা রয়েছে তাদের কাজও নেই, এবং ছেলেমেয়েদের বিয়েও দিতে পারছে না, বাড়িতে লক্ষ্মী আনতে পারছে না। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিন্তু লক্ষ্মী আনতে পারছে না, কারণ কাজ নেই ছেলেদের। তো শিল্প একটা বড় লক্ষ্য, যেভাবেই হোক এমপি ল্যাড এগুলো তো সব চলতেই থাকবে, ডেভেলপমেন্ট তো হবেই, এগুলো তো গতানুগতিক আছে। কিন্তু এক্সট্রা এমন কি করতে পারি যেটা মানুষ সারা জীবনের জন্য মনে রাখতে পারবে, সেটা হচ্ছে শিল্প। সিঙ্গুরে আবার শিল্পকে ফিরিয়ে আনা। এই শিল্প যখন আপনি বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে শিল্প, জুট মিল, কর্মসংস্থান সব থেকে বিষয়। এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি বলছেন তিনি ধোঁয়া দেখছেন, ফ্যাক্টরি দেখছেন, ধোঁয়া উঠছে, প্রচুর শিল্প হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো শিল্প বিরোধী নন, তিনি সরাসরি বলছেন। কোথায় আমাকে দেখাক
উনি ধোঁয়ার কথা বলছেন, ইট ভাটার ধোঁয়া থেকে ধোঁয়া শিল্প বলছেন। উনি জানেন না, উনি নতুন আছেন সেখানে, সেই জন্য বলছেন। সত্যিই সিঙ্গুরের মানুষ, হুগলির মানুষ, সারা বাংলা পশ্চিমবঙ্গবাসী অবহেলিত শিল্পের বিষয়ে। কারণ শিল্প সম্মেলন করেছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন লাস্ট 12 বছর ধরে, কিন্তু কোনো শিল্পকেই উনি আনতে পারেননি। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত যে প্রকল্পকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে বা বলছে, সাধারণ গ্রামে গ্রামে প্রত্যন্ত মানুষদের কাছে গিয়ে যখন প্রচার হচ্ছে, বলা হচ্ছে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা বলছেন হ্যাঁ পেয়েছি। তো এইগুলো কি কোনো এই ভোটে মনে হচ্ছে যে এইগুলো তৃণমূল কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখবে, অন্তত হুগলির ক্ষেত্রে? যে একটাই লক্ষ্মীর ভাণ্ডার এবং 500 থেকে 1000 টাকা 2021-এ নির্বাচনের পরে পরে এটা শুরু করেছিল, এবং নির্বাচনের আগে শুরু করেছিল, এটা 19-এর পরে শুরু। এই সময় বাড়িয়ে দিয়েছে তাকে। হ্যাঁ, এই সময় আবার 500 থেকে 1000 করেছে 2024-এর ভোটে। কিন্তু আপনারা সন্দেশখালির ঘটনা দেখুন, যে মহিলাদের সাথে কি হয়েছে, যেভাবে মহিলাদের মান সম্মান নিয়ে খেলা হয়েছে। 500-1000 টাকার কি মহিলাদের সম্মান কেউ বেঁচে দিয়েছে? দ্বিতীয় কথা, একদিকে তুমি মায়েদেরকে 500 টাকা দিচ্ছ, আর ছেলেরা বেকার হয়ে পড়ছে। বেকারদের জন্য কোনো চাকরি নেই, কিছু নেই। তো আমি তো একজন মা, আমাকে যদি বলা হয় তুমি 500 টাকা কি 1000 টাকা তুমি নেবে, নাকি তোমার ছেলের একটা চাকরি চাই, আমি কি বলবো? অবশ্যই বলবো আমার জীবন তো শেষ হয়ে এসছে, আমার ছেলের জীবন তো সবে শুরু। তো আমি তো চাইবো আমার ছেলেটা ভালোভাবে বাঁচুক। তো ছেলেদের চাকরি সেটাই তো দিচ্ছে না। মানুষকে ফ্রিতে দিয়ে এইসব জিনিস করে নানাভাবে চাইছে যে ভোটটা করাতে। দ্বিতীয় কথা, ইলেকট্রিসিটি বিল 75 ইউনিট আগে ফ্রি ছিল, এখন সেটা কেটে 30 ইউনিট ফ্রি করে দিয়েছে। তার মানে টাকাটা একই রেখেছে, স্ল্যাবটাকে কমিয়ে দিয়েছে। তো এগুলোতে একটা বিরাট চক্রান্ত, বিরাট মানে ষড়যন্ত্র চলছে, মানুষকে বোকা বানানোর প্রক্রিয়া চলছে। তো এই জিনিসগুলোই রয়েছে। সন্দেশখালীর প্রসঙ্গ যখন আপনি বললেন, তখন একটা বিষয়, আপনি অনেকবার সন্দেশখালী যেতে গেছেন, প্রথমে বাধা পেয়েছেন, কিন্তু যেখানে নারীদের সুরক্ষা, নারীদের সম্মানের প্রশ্ন উঠে আসছে, সেখানে আরও একটি ভিডিও এবং দুটো ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এবং আপনি জানেন যে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে পুরোটাই বানানো। তো সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলবেন? দেখুন, এতদিন পর ঠিক ভোটের মধ্যে তারা নতুন করে স্ট্রিং অপারেশন করে বানানোর কথা বলছে। এটা আপনি বাংলার কথা লাস্ট 12 বছরে ভাবুন। আপনি কামদুনি দেখেছেন, কাকদ্বীপ দেখেছেন, পার্কস্ট্রিট ঘটনা দেখেছেন। তার মানে বাংলা মানে মহিলাদের ওপর এই অত্যাচারটা হয়। সুতরাং সন্দেশখালীর ঘটনা একটা বিশাল সুনামি এনে দিয়েছে। কিন্তু এটা যদি বলা হয় পুরোটাই চক্রান্ত, এটা কেউ বিশ্বাস করবে না। অলরেডি মানুষের মধ্যে সন্দেশখালী পৌঁছে গেছে। বিভিন্নভাবে চেষ্টা করছেন যে মহিলারা এখানে খুব সুরক্ষিত। তাহলে আগামী কয়েক বছরে যদি আপনি নিরীক্ষা দেখেন, সবচেয়ে বেশি নারীরা অত্যাচারিত হয়েছে পশ্চিমবঙ্গে, এগিয়ে বাংলা। মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলাদের ওপর অত্যাচার। মালদাতে 2জন মহিলাকে নেকেট করে ঘোরানো হচ্ছে পুলিশের সামনে, ভাইরাল হয়েছে ভিডিও। তো এটা তো সবাই বিশ্বাস করছে। তারপর যদি বলেন যে না, এইটা সন্দেশখালীর ভিডিওটা পুরো ফেক, বিভিন্নভাবে এটাকে স্টিং অপারেশন করে বার করা হচ্ছে, মানুষ এটা মেনে নেবে না, মানুষ এটা বিশ্বাস করবে না। কারণ বাংলার পরম্পরা হয়ে গেছে নারীদের ওপর অত্যাচার। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ করছেন, এবং আরেকটা বিষয় বলছেন যে কোচবিহারে আপনাদেরই এক বিধায়ক, তিনি বলেছেন যে ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, সেই অডিও শোনাচ্ছেন, এবং আপনাকে আপনার বিভিন্ন কাজ নিয়ে বলছে মুখোমুখি সামনাসামনি বসতে চ্যালেঞ্জ করছে। আমিও সামনাসামনি বসতে চাই, কিন্তু এমন লোকের সঙ্গে বসতে চাই যে একদম শূন্য থেকে শুরু করেছে। এমন লোকের সঙ্গে বসতে চাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্যারাসুট থেকে এসেছেন। তার পিসি যদি না থাকতো, তার পরিচয় নেই, জিরো। যেদিনকে পিসি চলে যাবেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো পরিচয় থাকবে না। সুতরাং প্যারাসুট নেতার সাথে আমি বসতে চাই না। এক লক্ষ্মীর ভাণ্ডার যিনি বলেছেন, আমি এই বিষয়টা আমি জানি না, আমি শুনছি লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে, আমার মতামত 500-1000 টাকা তারা যারা পাচ্ছে নিশ্চয়ই তারা নিক, কিন্তু কথা হচ্ছে 500-1000 টাকা দিয়ে তাদের মান সম্মান, তার সব কিছু তারা কিনে নেয়নি। অন্যান্য রাজ্যে দেখবেন 1000 টাকার বদলে 3000 টাকা দেওয়া হচ্ছে। লাডলি যোজনা বিভিন্নভাবে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান করেছেন, রাজস্থানে 3000 টাকা করে দেওয়া হচ্ছে। তো 500-1000 টাকা উনি কী দেখাচ্ছেন? বাংলায় কি মায়েরা ভিখারি নাকি যে 1000 টাকা দিয়ে উনি কিনে ফেলেছেন? সুতরাং আমাদের নিজেদের সরকার এলে আমরা পরিকল্পনা নিয়েছি যে মায়েরা সম্মানও পাবেন, ছেলে মেয়েদের চাকরিও থাকবে, এবং তার সঙ্গে এই অন্নপূর্ণা ভাণ্ডার যে 3000 টাকা করে বলা হয়েছে সেটাও থাকবে। অনেকক্ষণ রাজনীতির কথা বললাম, দিদি নাম্বার 1-এ তো গেছিলেন।
হ্যাঁ গেছিলাম, দুবার মনে হয় গেছিলাম আগে, প্রচুর প্রাইজও পেয়েছে। প্রাইজ পেয়েছিলাম। হ্যাঁ আর আগামী দিনে আবার দিদি নাম্বার ওয়ানে আপনাকে ডাকলে? হ্যাঁ অবশ্যই যাব, সময় থাকলে অবশ্যই যাবো, এগুলো ভালো লাগে আমার বেশ। হ্যাঁ আর যদি এখন তো দেখছি যে কামব্যাক হচ্ছে অনেক অভিনেত্রীর, কোনো ওয়েব সিরিজ এখন ভীষণ মানে ওয়েব সিরিজ, সিনেমার থেকে ওয়েব সিরিজ, আপনি যদি ডাক পান আবার ওয়েব সিরিজ সিনেমায়, আপনি কি যাবেন? এখন সময় নেই সত্যি কথা। লাস্ট 10 বছরে মানুষের জন্য কাজ করতে করতে আমি এতটাই ঢুকে গেছি যে পেছনে ফিরে তাকানোর জন্য আমার সময় হয়নি, আর মিসও করি না, আমি না মিস করি না। আপনি সকালেই বলে, কিন্তু এত স্টাইলিশ একজন অভিনেত্রী, একদম এত গ্ল্যামারাস, নিজেকে এত মেনটেন করে, সেখানে মাঠে ঘাটে নেবে কাজ, এই জায়গাটাতে মনে হচ্ছে না একদম অন্য একটা জগৎ? প্রত্যেকটা মানুষের একটা জীবনে পরিবর্তন থাকা উচিত, প্রত্যেকটা স্টেজ আছে। একটা স্টেজ গেছে আমি অভিনয় করেছি, তার আগে গেছে আমি নৃত্যশিল্পী ছিলাম, এখন আমি শঙ্কর মমতাশঙ্কর ব্যালে ট্রুপের, এখন আমি এটা আছি। ডেস্টিনি যেরকমভাবে নিয়ে যায় সেরকমভাবেই চলতে হয়। একদমই প্রচারের সঙ্গে আমরা থাকবো। এরপরে শুরু হবে প্রচার ধনিয়াখালীর পরে গুরাপে লকেট চট্টোপাধ্যায় তিনি প্রচার করবেন। আমরা অবশ্যই সেই প্রচারের সঙ্গী হব, আরও অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব হুগলির বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কাছ থেকে। এই মুহূর্তে টোটোয় করে প্রচার করবেন লকেট চট্টোপাধ্যায়, তার কারণ মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি আবারও বললাম যে এক ফোঁটা তিনি নিজের জন্য সময় বার করছেন না, পুরোটাই প্রচারকে পাখির চোখ করেছেন, এবং জিপে যেহেতু পুরোটা ভিজে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, সেই জন্যই টোটোয় করে প্রচার শুরু করছেন লকেট চট্টোপাধ্যায়। দিদি, শেষ টোটোয় কবে চড়া হয়েছিল মনে পড়ছে? হ্যাঁ, টোটোয় কবে চড়া হয়েছিল কিছু মনে পড়ছে? টোটো তো এইখানেই চলা হয়। ও মাঝে মাঝে চড়া হয়? হ্যাঁ মাঝে মাঝেই চলা হয়, রাজনীতির ক্ষেত্রে আছি বলে সব কিছুই চলে। একটা জিনিস আছে, তৃণমূল কংগ্রেস যেরকম বলছে যে কেন্দ্রীয় সরকার 100 দিনের যে কাজের টাকা সেটা দেয়নি, 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্রীয় মন্ত্রণা, আপনারা বলছেন দুর্নীতি। তো সবটা মিলিয়ে মানুষ খুব পাজল, মানে কোন দিকে যাবে, কাকে ভোট দেবে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, যদি পেয়ে থাকে, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যার বাড়ি পাওয়ার কথা, আমরা প্রমাণ দিয়ে দেখিয়েছি প্রেস কনফারেন্স করে, সে পায়নি। যার পাওয়ার কথা সে পায়নি, যার পাওয়ার কথা না, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান, তারা বাড়ি পেয়েছে, আমি দেখিয়ে দিয়েছি কাগজে, গভর্নমেন্টের কাগজে। তো যারা পায়নি তারা তো জানেই। সুতরাং উনি যতই বলুক যে না টাকা দিচ্ছে না, ওপর থেকে ওপর এই করছে না, সেই করছে না, তো যারা বোঝার তারা বুঝে গেছে, যারা ভুক্তভোগী তারা জানে তারা কি করেছে, এই মানে তারা কি পায়নি। কারণ সরকারটা তো তৃণমূলের, আর কেন্দ্র রাজ্য সব মিলিয়ে জিনিসটা হয়। তো এটাই কথা, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে হুগলিতে আরও কিছু কি মানে করা যেত না? রাজ্য সরকারের তো একটা সমস্যা আপনি বারবার বলছেন রয়েছে, পুরোটাই কি রাজ্য সরকারের সহায়তা না পেলে আরও মানে এই শিল্পের ক্ষেত্রে এগোনোটা কি সত্যি বাধা হয়ে দাঁড়াচ্ছে? পুরোপুরিভাবে রাজ্য সরকার এখন ওটা সিঙ্গুরের জমি জটটা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছে। ডানলাপ কারখানা হয়নি কেন? আমরা ডানলাপ কেন কেন্দ্রীয় সরকার করেনি? ডানলাপের সঙ্গে তো বিজেপির ভালো যোগাযোগ, এই সব বলছে। তুমি কি করেছো? তুমি এখানকার মুখ্যমন্ত্রী, ডানলাপ এখানে ছিল, ডানলাপ কেন বন্ধ হয়ে গেল? ডানলাপকে কেন তুমি আবার নতুন করে কিছু করতে পারলে না? সিঙ্গুরে কারখানা ইন্ডাস্ট্রি চলে গেল, কৃষিও হলো না, শিল্পও হলো না। তুমি এখন বলছো শিল্প করতে গেলে, বলছো শিল্প কি করে করব, জমি তো সুপ্রিম কোর্টে আছে। তুমি কি করলে? তুমি মুখ্যমন্ত্রী সব কটাকে ছেড়ে ফেলে দিলে, তার মানে নিজে কিছুই করেননি। তো আমরা চাই, আমরা করব, আমরা সেই জমি জট থেকে শুরু করে সব কিছু কাটাবো। আর ওরা বলছে দুর্নীতি তো আপনাদের দলেও রয়েছে, যদি দুর্নীতি আপনাদের ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে বিজেপিরও রয়েছে। দুর্নীতি প্রমাণ করা উচিত, যে দুর্নীতি থাক না কেন, যদি দলে কোনো দুর্নীতি থাকে উনি প্রমাণ করুক, সেটা সব কিছু প্রমাণ সাপেক্ষ। উনি তো প্রমাণ পড়লেও উনি বলেন যে ষড়যন্ত্র, এটা তো একটা ওনার একটা ট্যাগলাইন হয়ে গেছে এটা। একটা বিষয়, দেওয়াল লিখন জনসংযোগের ক্ষেত্রে কি, যেহেতু রচনা বন্দ্যোপাধ্যায়, আমি সকালেও বলছিলাম যে একটা ব্র্যান্ড, তাকে ছুঁয়ে দেখা, তাকে দেখা দিদি নাম্বার ওয়ান সামনে, এইটা কি 10 গোল দিচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে? একদমই না। দেখুন, দেওয়াল লেখা তাদের তো প্রফেশনাল দিয়ে দেওয়াল লেখায়, আর লকেট চট্টোপাধ্যায় তো হুগলিবাসীর মনের মধ্যে আছে, হৃদয়ে আছে, দেওয়াল লেখার প্রয়োজন হয় না। এই যে বলা হয় যে সুকান্ত লবি বা শুভেন্দু লবি বা দিলীপ লবি, আরে কারুর লবি হয় না, জনতা ভোট দেয়, কারুর লবি নেই, আমরা সবাই একই পরিবার। একদম আমি শেষের দিকে চলে এসেছি, আমরা যদিও থাকবো গুরাপের প্রচারে, স্ট্র্যাটেজি কি হবে, মানে কোন কোন ইস্যুকে সামনে রেখে এই প্রচার চলছে এবং চলবে, আর মাত্র মানে ভোট দোরগোড়ায়? স্ট্র্যাটেজি তো আমি অত কিছু ভাবি না। যেসব করাপশন হয়েছে, এতদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, অন্যায়ের বিরুদ্ধেই
আওয়াজ তুলছি, যেখানেই বিপদ মানুষের কাছে যাচ্ছি এবং চেষ্টা করছি তাদের পাশে থাকার। ব্যাস এটাই আছে, এটাই আমার মানে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। একদমই দুর্নীতিটাকেই হাতিয়ার করছেন এবং শিল্প যাতে আরো হুগলিতে আসে সেই চেষ্টাই করবেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচার সঙ্গী ছিলাম আমরা। তার সঙ্গে ঘুরে বেড়ালাম হুগলির বিভিন্ন জায়গায়। তিনি জনসংযোগে ব্যস্ত ছিলেন এবং সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নভাবে তিনি জনসংযোগ করেছেন। এই মুহূর্তে তার স্ট্র্যাটেজি বলতে কিছু নেই, তবে হুগলির যে বিভিন্ন ইস্যু রয়েছে, শিল্প থেকে শুরু করে জুট মিল এবং কর্মসংস্থান, সেগুলোকেই তিনি হাতিয়ার করছেন। আর হাতিয়ার করছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। শেষ হাসি কে হাসবে, লকেট চট্টোপাধ্যায় নাকি রচনা বন্দ্যোপাধ্যায়? সেটা অবশ্যই বলবে ৪ঠা জুন। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NKTV বাংলা, হুগলি।